এই হলুদ মাটি দেখেই শ্রমিক বুঝে ফেললেন পানি আর খুব দূরে নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, সিমেন্ট ছাড়াই তৈরি হচ্ছে শক্তিশালী বাড়ি। মরুভূমির বুকে হঠাৎ নদী, কিন্তু পানি নয় বরং বরফ, কিভাবে সম্ভব? পানির নিচে লুকিয়ে আছে ডিম, কিন্তু এগুলো কি সত্যিই খাওয়ার উপযোগী? এই বিশাল ঘূর্ণায়মান মেশিনের ভিতরে কি হচ্ছে জানলে অবাক হবেন। কেন হাজার হাজার বেগুন এভাবে ঝুলিয়ে শুকানো হয়? এর পেছনে আছে টিকে থাকার একটি পুরনো কৌশল। এটা কি সত্যি ঘর পরিষ্কার নাকি কোনো অদ্ভুত রীতি? এই ফ্লোর মাটিতে বসানো না, তবুও এত শক্তিশালী কিভাবে সম্ভব জানেন? আজকের প্রতিবেদনে জানাচ্ছি জার্মানির আধুনিক নির্মাণ প্রযুক্তিতে ব্যবহৃত এক অভিনব ফ্লোরিং সিস্টেম। এখানে স্যান্ড মর্টার বা পানি ব্যবহার না করে বিশেষ কালো প্লাস্টিকের সমর্থন স্তম্ভের ওপর টাইল বসানো হয়। প্রতিটি টাইলের চার কোণ নিখুঁতভাবে স্তম্ভের খাঁজে বসে যায়, ফলে ফ্লোরের ফাঁক থাকে সমান এবং একদম স্থির। এই স্তম্ভগুলোর মধ্যে থাকে স্ক্রু অ্যাডজাস্টমেন্ট সিস্টেম, যার মাধ্যমে খুব সহজেই প্রতিটি টাইলের উচ্চতা ঠিক করা যায়। তাই পুরো ফ্লোর থাকে পুরোপুরি সমতল। কেউ হাঁটলে চাপ এক জায়গায় না পড়ে সব স্তম্ভে ছড়িয়ে যায়, তাই ফ্লোর দুলে না বা বসে যায় না। নিচের ফাঁকা অংশ ব্যবহার করা হয় বৈদ্যুতিক তার, ড্রেনেজ পাইপ বা অন্যান্য লাইনের জন্য। বৃষ্টির পানি সহজেই নিচে নেমে যায়, ফলে মাটি ভিজে না এবং পানি জমে থাকে না। সবচেয়ে বড় সুবিধা, যে কোনো সময় টাইল খুলে সহজেই মেরামত বা পরিবর্তন করা যায়। আপনি কি জানেন একই রসুন থেকে দুই ধরনের অঙ্কুর তৈরি করা যায়? দেখুন, প্রথমে কিছু রসুন মাটির মধ্যে গুজে রাখা হয়, এরপর পানি আর বিশেষ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় যেন আলো একদমই না পৌঁছায়। এই অন্ধকার ও আর্দ্র পরিবেশে প্রায় ২০ দিনের মধ্যে গজাবে নরম লম্বা হলুদ রঙের রসুনের কুড়ি। আর বড় পরিসরে চাষের জন্য কৃষকরা একই পদ্ধতিতে গ্রিন হাউসে হাজার হাজার রসুন ব্যবহার করেন। অন্যদিকে যদি আলো আটকানো না হয় তাহলে গজাবে সবুজ রসুনের কুড়ি, যা কাটা শেষে আবারও কয়েকবার জন্মাতে পারে, যার ফলে একই জায়গায় দুই রকম ফসল। এই পদ্ধতি ব্যবহার করে কৃষকরা আয় করছেন দুই দিক থেকেই। ভাবুন তো, ইট নেই, সিমেন্ট নেই, তবুও দাঁড়িয়ে আছে শক্তিশালী একটি বাড়ি। বিশ্বের কিছু দেশে যেমন পাকিস্তান, ইরান এবং ব্রাজিলে এমন অদ্ভুত কিন্তু কার্যকর বাড়ি তৈরি হচ্ছে। এই বাড়িগুলো বানানো হয় শুধু মাটি বা বালি ভর্তি থলে দিয়ে, যাকে বলা হয় আর্থ ব্যাগ হাউজিং। গোলাকার ডিজাইনের কারণে ভেতরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ঠান্ডা থাকে এবং কাঠামো হয় অনেক বেশি স্থিতিশীল। বন্যা, ভূমিকম্প বা জরুরি পরিস্থিতিতে এই ঘরগুলো খুব দ্রুত তৈরি করা যায় এবং খরচও অনেক কম। অবিশ্বাস্য হলেও সত্যি, অনেক ক্ষেত্রে এগুলো ইটের ঘরের চেয়েও বেশি টেকসই প্রমাণিত হয়। দেখুন, মেক্সিকো সমুদ্র সৈকতে মাটির নিচে লুকিয়ে থাকে এক অবিশ্বাস্য সিফুড, যেটা দেখলেই শুরু হয় শিকার। স্থানীয় সূত্রে জিয়াং ইয়াও নামে পরিচিত এটি এক ধরনের সামুদ্রিক শামুক বা ক্ল্যাম, যা উষ্ণ সমুদ্র অঞ্চলে বেড়ে ওঠে এবং সাধারণত বালুর নিচে সোজা হয়ে লুকিয়ে থাকে, যার একটি অংশ বাইরে দৃশ্যমান থাকে। পানি নেমে গেলেই অভিজ্ঞ সংগ্রাহকরা সহজেই এগুলো চিনে ফেলেন এবং বিশেষ হুক ব্যবহার করে বালু থেকে তুলে আনেন। খোলস খুললে ভেতরে একাধিক অংশ থাকলেও সবচেয়ে মূল্যবান অংশটি হলো এর অ্যাডাক্টার মাসল, যাকে আমরা অনেকেই স্ক্যালাপ নামে চিনি। মেক্সিকোতে এটি সাধারণত একদম টাটকা অবস্থায় কাঁচা খাওয়া হয়, সাথে থাকে লেবুর রস এবং মরিচের ঝাঁঝ। স্বাদে নরম কিন্তু চিবোতে টানটান এই সিফুডটি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। আপনি কি জানেন যে গাছ থেকে বিশ্ববিখ্যাত টাকিলা তৈরি হয় সেটি দেখতে একেবারে আনারসের মতো কাটা হয়? মেক্সিকোর আগাভা গাছ সাধারণত ৮ থেকে ১০ বছর ধরে ধীরে ধীরে বড় হয়। কাটার সময় শ্রমিকরা এর চারপাশের শক্ত লম্বা পাতাগুলো সম্পূর্ণ কেটে ফেলে শুধু মাঝের মোটা অংশটি রেখে দেয়, কারণ এই অংশ থেকেই তৈরি হয় টাকিলা। এই আগাভা গাছকে বলা হয় শতাব্দীর ফুল, কারণ এটি জীবনে মাত্র একবারই ফুল ফোটায় এবং এরপরই এর জীবন শেষ হয়ে যায়। মাটি থেকে সংগ্রহ করা এই মূল অংশ ধীরে বেক করে এর ভেতরের ইনুলিনকে চিনিতে রূপান্তর করা হয়। এরপর রস বের করে ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় বিশ্ববিখ্যাত টাকিলা। এই হলুদ মাটি দেখেই শ্রমিক বুঝে ফেললেন পানি আর খুব দূরে নয়। মাঠ পর্যায়ে দেখা গেছে কূপ খননের সময় এমন হলুদ মাটির স্তর দেখা মাত্রই অভিজ্ঞ শ্রমিকরা নিশ্চিত হন যে নিচেই রয়েছে ভূগর্ভস্থ পানির স্তর, কারণ এই ধরনের মাটি সাধারণত পানির উপস্থিতির ইঙ্গিত দেয়। তবে বিশেষজ্ঞদের মতে যদি কূপ যথেষ্ট গভীর না করা হয় তাহলে গ্রীষ্মের সময় এটি দ্রুত শুকিয়ে যেতে পারে। তাই শ্রমিকরা কূপের দেয়াল ইট দিয়ে মজবুত করে এরপর আরও গভীরে খনন চালিয়ে যান, যাতে সারা বছর পানির সরবরাহ বজায় থাকে।
আপনি কি জানেন এই ছোট বাটির পেছনে লুকিয়ে আছে অনেক বড় রহস্য? এই প্রাকৃতিক রাবার সংগ্রহের প্রক্রিয়া সত্যিই অবাক করার মতো। রাবারের রসে থাকে প্রায় 60% জল, তাই চাষিরা হাতে চাপ দিয়ে অতিরিক্ত জল বের করে দেন যেন রাবারের গুণগত মান উন্নত হয়। প্রতিদিন ভোর 3টায় চাষিরা একটি বিশেষ বাঁকা ছুরি দিয়ে গাছের গায়ে প্রায় 30 ডিগ্রি কোণে খুবই সূক্ষ্মভাবে কাট দেন। এই কাটিং এমনভাবে করতে হয় যাতে শুধু ছাল কাটা হয় এবং গাছের ভেতরের অংশ অক্ষত থাকে। এরপর ধীরে ধীরে রাবারের রস একটি ছোট চ্যানেল দিয়ে নিচের বাটিতে জমা হয়। রাতে তাপমাত্রা কম এবং গাছের ভেতরের চাপ বেশি থাকায় এই সময় রাবার সংগ্রহ সবচেয়ে কার্যকর হয়। তবে অতিরিক্ত কাঠ দিলে গাছ দুর্বল হয়ে পড়ে, কারণ এই রসই গাছের জন্য জীবন ধারণের মতো গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন একটি ফসলই পুরো এলাকার অর্থনীতি বদলে দিতে পারে? পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলে সুপারি চাষ স্থানীয় কৃষি অর্থনীতির অন্যতম বড় অংশ হয়ে উঠেছে। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো হয় যাতে ফল উৎপাদন সর্বোচ্চ হয়। ফসল সংগ্রহের পর সুপারি পরিষ্কার করা হয়, খোসা ছাড়িয়ে রোদে শুকানো হয় এবং ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা হয়। এরপর এটি বাজারে পৌঁছে যায় এবং তৈরি হয় একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক সরবরাহ চেইন। অবিশ্বাস্য হলেও সত্যি, সিমেন্ট ছাড়াই তৈরি হচ্ছে শক্তিশালী বাড়ি। বিদেশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নতুন এক নির্মাণ প্রযুক্তি যার নাম ড্রাই গ্যাস ওয়াল হাউস। এখানে ব্যবহৃত হয় বিশেষ ডিজাইনের ইন্টারলকিং ব্লক ইট, যা একটির সাথে আরেকটি এমনভাবে জোড়া লাগে যে আলাদা করে সিমেন্টের প্রয়োজনই পড়ে না। শুধু নির্দিষ্ট নকশা অনুযায়ী ইট বসালেই তৈরি হয়ে যায় মজবুত দেয়াল। এই ইটগুলো আগে থেকেই কারখানায় নির্দিষ্ট পরিমাপে তৈরি করা হয়, ফলে নির্মাণে অপচয় কম হয় এবং কাজের গতি অনেক বেড়ে যায়। পারলাইট দিয়ে তৈরি এই ব্লকগুলো শুধু শক্তই নয়, বরং তাপ নিরোধক এবং অগ্নি প্রতিরোধেও বেশ কার্যকর। এমনকি শক্ত আঘাতেও এগুলো নড়বড়ে হয় না। ভবিষ্যতে বাড়ি নির্মাণ কি এভাবেই বদলে যাবে? মরুভূমির বুকে হঠাৎ নদী, কিন্তু পানি নয় বরং বরফ, কিভাবে সম্ভব? মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ মরুভূমিতে মাঝে মাঝেই দেখা যায় এমন এক অবিশ্বাস্য দৃশ্য। দূর থেকে মনে হয় বালুর নিচে লুকিয়ে আছে প্রবাহমান কোনো নদী, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে পানির ধারা নয়। এই সাদা কণিকাগুলো হলো শক্ত শিলাবৃষ্টি, যাকে হেলস্টোন বলা হয়। দিনের প্রচণ্ড তাপে মাটি থেকে গরম বায়ু খুব দ্রুত উপরে উঠে যায়। সেই গরম বায়ু উপরে ঠান্ডা বায়ুর সঙ্গে সংঘর্ষে শক্তিশালী ঝড়ো মেঘ তৈরি করে, আর সেই মেঘ থেকেই হঠাৎ করে শুরু হয় তীব্র শিলাবৃষ্টি। এই শিলাগুলো জমে জমে মাটির ঢাল বেয়ে নিচের দিকে গলাতে থাকে। তখন পুরো দৃশ্যটা দেখতে ঠিক একটি প্রবাহমান নদীর মতো লাগে, যা মুহূর্তের মধ্যে আশেপাশের এলাকা ঢেকে দিতে পারে। প্রকৃতির এই বিরল এবং বিস্ময়কর ঘটনাই তৈরি করে মরুভূমির ভেতরে এমন ভয়ঙ্কর প্রবাহমান বালুর মতো দৃশ্য। কেন হাজার হাজার বেগুন এভাবে ঝুলিয়ে শুকানো হয়? এর পেছনে আছে টিকে থাকার একটি পুরনো কৌশল। তুরস্কে গ্রীষ্মকালে ছোট এবং তাজা বেগুন বেছে নেওয়া হয়। তারপর খুব সাবধানে বেগুনের ভেতরের নরম অংশ বের করে ফেলা হয় এবং শুধু বাইরের খোসা রেখে দেওয়া হয়। এই বের করা অংশ দিয়ে পরে রান্নার জন্য সুস্বাদু সস বা পুর তৈরি করা হয়। এরপর খোসাগুলো সুই এবং সুতো দিয়ে গেঁথে লম্বা সারির মতো করে রোদে ঝুলিয়ে রাখা হয়। ধীরে ধীরে রোদের তাপে সেগুলো পুরোপুরি শুকিয়ে শক্ত এবং সংরক্ষণযোগ্য হয়ে যায়। কারণ তুরস্কের শীতকাল দীর্ঘ এবং ঠান্ডা, সেই সময়ে তাজা সবজি সহজে পাওয়া যায় না। তাই গ্রীষ্মের এই শুকানোর প্রক্রিয়ায় শীতের খাবার সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এটা কি সত্যি ঘর পরিষ্কার নাকি কোনো অদ্ভুত রীতি? এখানে স্থানীয়রা সরাসরি মেঝেতে 1 বালতি পানি ঢেলে সাথে ক্লিনার মিশিয়ে পুরো ঘর ঘষে পরিষ্কার করেন। দেয়াল পর্যন্ত বাদ যায় না। কেউ কেউ ভাবতে পারেন পানি নিচে চুঁয়ে যাবে, কিন্তু বেশিরভাগ বাড়ি একতলা হওয়ায় পানি বাইরে বের করে দেওয়া হয়। গরম আবহাওয়ার কারণে মেঝে দ্রুত শুকিয়ে যায়। এরপর তারা মোমের একটি স্তর ব্যবহার করে চকচকে ফিনিশ দেয়। এমনকি বড় আসবাবপত্র যেমন সোফাও একইভাবে পরিষ্কার করা হয়। এই বিশাল ঘূর্ণায়মান মেশিনের ভিতরে কি হচ্ছে জানলে অবাক হবেন। দর্শক, এটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি একটি রোটারি কিল্ন, যেখানে পাথর থেকে তৈরি হয় সিমেন্টের মূল উপাদান। এই বেলন আকৃতির বিশাল মেশিনটি ধীরে ধীরে ঘুরতে থাকে এবং এর ভেতরের তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াসে। কিল্নের ভিতরে ঝুলে থাকা লোহার চেইনগুলা কাঁচামালকে ভেঙে দেয় যাতে প্রতিটি অংশে সমানভাবে তাপ পৌঁছাতে পারে। এই তীব্র তাপে মিশ্রণটি রূপান্তরিত হয় ছোট শক্ত কণিকায়, যাকে বলা হয় ক্লিংকার, যা সিমেন্ট তৈরির মূল ভিত্তি। এরপর ক্লিংকার পিষে বিশেষ উপাদান মেশানো হয় এবং সেখান থেকেই তৈরি হয় আমাদের পরিচিত সিমেন্ট। পানির নিচে লুকিয়ে আছে ডিম, কিন্তু এগুলো কি সত্যিই খাওয়ার উপযোগী? দেখুন এই অদ্ভুত দৃশ্যটি। এখানে একজন মহিলা কাঠের লাঠি দিয়ে পানির ভেতর থেকে হাঁসের ডিম খুঁজে তুলছেন। সাধারণত হাঁস শুকনো জায়গায় ডিম দেয়, তবে কিছু ক্ষেত্রে পানির ধারে বা অগভীর পানিতেও ডিম পারে। তাই ডিমগুলো পানির নিচে ছড়িয়ে থাকতে পারে এবং পরে সংগ্রহ করা হয়। তবে সব ডিম খাওয়ার উপযোগী নয়, কারণ পানিতে থাকার ফলে অনেক ডিম নষ্ট হতে পারে। তাই সংগ্রহের পর ভালোভাবে পরীক্ষা করা জরুরি। এমন তথ্য জানতে চোখ রাখুন সাইফুল অ্যান্ড টেক চ্যানেলে।